নতুন সংবিধান না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, মন্তব্য আইন উপদেষ্টার। আওয়ামী লীগের বিচারে সরকারি সিদ্ধান্তে বিএনপি সাধুবাদ, জনমনে সন্দেহ সংশয় কাটাতে দ্রুত নির্বাচন দাবি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, কাল বৈঠক। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলন আহতরা, জুলাই সনদ প্রণয়ন সহ ৩ দফা দাবি। সারা দেশে বইছে তাপপ্রবাহ, তীব্র গরমে জনজীবনে চরম অস্বস্তি, মঙ্গলবার বৃষ্টির পর তাপমাত্রা কমার পূর্বাভাস। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা আজ, সারা দেশে নানান আয়োজন উদযাপিত হচ্ছে দিনটি। এবং বড় সংঘাতে যাচ্ছিল ভারত পাকিস্তান, ছিল পারমাণবিক স্থাপনায় হামলার শঙ্কা, রুখে দেওয়ার দাবি ট্রাম্প প্রশাসনের। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটি নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে জুলাই অগাস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এই বিষয়ে গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছে সরকার। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের উপর আলোচনা সভা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বিএনপি সাধুবাদ জানায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় নতুন সংবিধান না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগকে স্বাধীন না করে বরং নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য। নির্বাচন ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের একটি রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ, তাই সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। সীমান্তে ভারতের পুশিন নিয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন রিজভী। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিন করছে। সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদাবাজ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার, ভিন্ন দলমত নিয়ে নতুন দেশ গড়ে তুলতে হবে। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। উদরপিণ্ডি বুধরগাড়ে চাপিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার বৈধতা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আর দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তাই সরকারের উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানান তিনি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা। রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে দাবি জানান তারা। এ সময় জুলাই যোদ্ধারা টাকার কাছে বিক্রি হয় না জানিয়ে তারা বলেন, শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের উন্নত চিকিৎসা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন আহত জুলাই যোদ্ধারা। রোববার সকাল থেকে এই অবস্থান কর্মসূচি চালান তারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে অবিলম্বে 3 দফা দাবি পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বয়কট চাই। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা, আমাদের সুচিকিৎসা, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমার আহত ভাইরা যে পর্যন্ত নিহত ভাইরা তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না পাবে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভাই বোনেরা আর্থিক সহযোগিতা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দৃষ্টি হারানো নাজমুল হক একটা সহযোগিতা এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তারা আরও জানান, জুলাই যোদ্ধারা কখনো টাকার কাছে বিক্রি হয় না। এরপর 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শাহবাগে এসে সংহতির আহ্বান জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তাই বলে চলে গেছে। তাহলে আমাদের যে বলা হয়েছে 3 দফা, জুলাই সনদ দেওয়ার কথা, সুচিকিৎসার কথা, এগুলোর কথা কিন্তু ওরা বলে নাই, আমাদেরকে রেখে চলে গেছে।
তাহলে আমাদেরটা আমাদেরই করতে হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে, এরপরে আপনি কি বলতে চান বলবেন। রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচির জন্য আশপাশের সড়কে যানজট দেখা না গেলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাদানকারী যান চলাচলে কোনো বাধা দিচ্ছেন না আন্দোলনকারীরা। অবিলম্বে সেটি প্রকাশের মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, আন্দোলনের খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং সড়কে যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? বিপাশা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং সকাল থেকে কিন্তু আমি এখানে অবস্থান করছি। সকাল থেকে এখানে আসার পর থেকে আমি যেমনটি দেখছিলাম যে 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছিলেন সেসব আহত যোদ্ধারা তারা কিন্তু এখানে সকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেন। তাদের মূলত 3টি দাবি ছিল, সেই 3টি দাবির প্রেক্ষিতে কিন্তু তারা মূলত আজকের এই কর্মসূচি। তাদের দাবি 3টি হলো, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, তাদের দলটিকে পুরোপুরিভাবে চিরতরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলতে হবে, এমনটাই তারা বলছিলেন। এবং সেই সঙ্গে তারা আরও যেমনটা বলছিলেন যে জুলাই আগস্টে যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ যদি নেওয়া লাগে সেই ব্যবস্থার জন্য সরকার করে। সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র প্রকাশেরও কিন্তু তারা দাবি করেন। অবিলম্বে সেই ঘোষণাপত্র দাবির জন্য কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন তারা কিন্তু সকাল থেকে আন্দোলন করে যাচ্ছেন। ঠিক এখনও কিন্তু তারা স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। এবং আমরা যদি দেখি যে এখানে চারপাশে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে পুলিশের। আজকে ছুটির দিন হয়, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটির দিন হয়, রাজধানীবাসী হয়তো বা ঘর থেকে বের হয় না, এজন্য কিন্তু আমরা খুব একটা যানজট লক্ষ্য করছি না। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যে সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে বা তারা সেবাদানকারী যেসব যান রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম বা যান চলাচলে কোনো রকম বাধা প্রদান করছেন না এখানে এসে। আমরা যদি আরেকটু বলি যে আমরা গেল বৃহস্পতিবার থেকেই কিন্তু মূলত এই আন্দোলনের সূত্রপাত ঘটে। সেখানে দেখা যায় এনসিপি সহ বিভিন্ন ইসলামিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছিল তারা কিন্তু এখানে এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখি যে গেল শনিবার রাত পর্যন্ত কিন্তু তারা এখানে ছিল এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। কিন্তু আজকে সকালবেলা হয়তো আমরা কোনো রাজনৈতিক দল এখানে দেখতে পাচ্ছি না। তবে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলি, যেমনটি জানতে পারি যে তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, তারা বাংলাদেশের জন্য তারা যুদ্ধ করেছেন, বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন, স্বৈরাচারী সরকার হটিয়েছেন, তাই তারা দেশের জন্যই এখানে মূলত আবার এসেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে তারা এমনটাই দাবি করছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ মোড় থেকে জুলাই আন্দোলনে হতাহত যারা আছেন তাদের সর্বশেষ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জুলাই আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। সারা দেশে চলমান তাপপ্রবাহ মঙ্গলবার থেকে কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, আগামীকাল সোমবারও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা থাকবে 40-এর উপরে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরুর আভাস দিয়েছেন তিনি। তবে আজ এবং আগামীকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান। মঙ্গলবার থেকে সারা দেশে যে বৃষ্টিপাত শুরু হবে তা 20 মে পর্যন্ত চলতে পারে বলেও জানান ওমর ফারুক। সে সময় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে আসবে বলেও জানান তিনি। 13 তারিখে সারা দেশই মৃদু থেকে মাঝারির মধ্যে এটা নেমে আসবে। একেবারে যে তাপপ্রবাহ চলে যাবে এরকম অবস্থা এখন বলা কঠিন, কারণ হয়তো তাপমাত্রা এখন যেখানে আছে সেখান থেকে যদি 1 থেকে 4-5 ডিগ্রিও কমে তাহলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থাকবে। 12 তারিখে দেশের উত্তর পূর্বাঞ্চলে কমবে, তবে সারা দেশে কমবে সেটা 13 তারিখ। রাজশাহীর 2023 সাল থেকে প্রতি বছরই গরমে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। এবছর মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বরেন্দ্র অঞ্চলটি তাপমাত্রার পারদ 40 ছুঁই। আবহাওয়া অফিস বলছে চলতি মে এবং জুন মাসে তাপমাত্রা আরও বাড়বে। গবেষকরা বলছেন ভৌগোলিক কারণে এবারের গরমের তীব্রতা হবে দীর্ঘমেয়াদী, যা জনজীবনে ফেলবে নেতিবাচক প্রভাব। কাজী শাহেদের প্রতিবেদন। সকালেই অনুভূত হচ্ছে মধ্য দুপুরের গরম, বেলা বাড়তেই তাপমাত্রার পারদ উঠছে 40-এ। তীব্র গরমে যে যার মতো খোঁজ করছেন প্রশান্তির।
গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছি সময়তে প্রচণ্ড গরম পড়ছে, রাজশাহী শহরে প্রচণ্ড গরম পড়ছে। গোসল করে খুব ভালোই লাগছে আমাদের, পুকুরে পানিটাও খুব ঠান্ডা। প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য আমরা এখানে আসছি গা ধুতে, ঠান্ডার সহিতে গা ধুতে। এই জায়গাতে সব ছেলেপেলেরা আছে, অনেক মজার সহিতে গা হাত পা দিচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে তাই হাসপাস অবস্থা মানুষের। আমাদের সমস্যা যে রোদ, তাপমাত্রা বেশি, ভাড়া ভুড্ডি কম, যাত্রী নাই, রোদ গরমে সব বাড়ি চলে গেছে। গরম সহ্য করা পারতেছি না, প্রচুর পরিমাণ গরম। কোনো পানি খাওয়া হচ্ছে, মনে হয় সহ্য হচ্ছে না গরমে। আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি পেরিয়েছিল 1972 সালে। এরপর 2005 সালের পর বিভিন্ন সময় তাপমাত্রা 42 ডিগ্রি ছুলেও অন্য বছরে তা 40-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে 2023 সাল থেকে প্রতি বছরই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। গেল বছর এপ্রিলের শেষ ভাগেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি, যা ছিল 5 বছরের সর্বোচ্চ। এবার সেই রেকর্ডও ভাঙতে পারে বলে শঙ্কা। পরিবেশবিদরা বলছেন ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। জলাশয়ের পরিমাণ আগে আমরা যে রকম দেখতাম, বিশেষ করে রাজশাহী অঞ্চল, বরেন্দ্রী অঞ্চল, সেই জলাশয়গুলা এখন আর জলাভূমিতে নেই। এই জলাভূমি থাকলে কি হয় যে সেখান থেকে হিউমিডিটি বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডলে গেলে সেখানে একটা টেম্পারেচারের ব্যালেন্স তৈরি করে, সেই সুযোগটা এখন আর নেই। অঞ্চলের যে ক্লাইমেট, জলবায়ু পরিবর্তনের যে সার্কেলটা যেটা আছে, যেটা সাইক্লিক অর্ডারের বিষয়টা ঘটে, সেখানে সবচেয়ে বড় ভূমিকা আছে হলো এল নিনো এবং লা নিনোর ইফেক্ট। গবেষকরা বলছেন স্থানীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা না গেলে তীব্র গরম জনজীবনের পাশাপাশি ফসল চাষের ধরন ও প্রাণ প্রকৃতির উপরও বিরূপ প্রভাব ফেলবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। উত্তরের 8 জেলার দুর্যোগের আগাম তথ্য জানতে রংপুরে নতুন রাডার স্থাপন করা হয়েছে। রোববার সকালে রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে 400 কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পর্যন্ত আবহাওয়া যাবতীয় তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ এবং জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় 2023 সালের 1 এপ্রিল। 130 কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এই রাডারের মধ্য দিয়ে উত্তরাঞ্চল আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বজ্রপাতে প্রতি বছর প্রায় মোর দেন 300 পিপলস, আরও বেশি, অনেক সময় একদিনে 50-100 জন লোক মারা যায়। আমাদের এই বজ্রপাতের যে যেখান থেকে এটা ফরমেশন হবে এবং এটা কোন দিকে মুভ করতেছে, আমরা সেটা অত্যন্ত দক্ষতা এবং সূক্ষ্মভাবে আমরা এটা মনিটর করতে পারবো। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। এটি মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত দিন। সারা দেশে নানান আয়োজনে উদযাপন করা হচ্ছে এই দিনটি। শিউলি রায় রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব এবং মহাপরিনির্বাণ লাভ করেন। পবিত্র দিনে শুরুতে বৌদ্ধ ধর্মাবলীরা গোসল করে পরিষ্কার কাপড় পরে মন্দিরে বুদ্ধের বন্দনা করেন, প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বেশ কয়েকটি দেশে বৌদ্ধ ধর্মাবলীরা সংখ্যাগুরু হলেও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কিছু বৌদ্ধ ধর্মাবলীর বাস। ঢাকায় সেই সংখ্যা আরো কম। তারপরও পবিত্র এই দিনে তারা নিজেদের মতন করে উদযাপন করেন। আজকের দিনে আমাদের গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন, তো আমরা সকালবেলা উঠেই আমরা পূজা তুলি। আমরা 3 রকমের পূজা তুলি। সকালে উঠে ঘুম থেকে উঠে তো সবাই মানে পবিত্র হয়ে একদম বুদ্ধের পূজা টুজা রেডি করে বাসায় পূজা দিই। একটু বাসায় সবারকে একটু প্রার্থনা করি, সবাইকে প্রণাম করি। ফ্রেন্ডের সাথে তারপর পূজা দিব, আম্মুর সাথে আসছি, তারপর পূজা দিব, তারপর এখানে বন্দনা করব। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির সেজে উঠেছে উৎসবের সাজে। আয়োজন করা হয় পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল, সূত্রপাঠ ও সূত্র শ্রবণ। এছাড়াও আলোচনা সভার পাশাপাশি সমবেত এবং বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। রোববার সকাল থেকেই হাজারো বুদ্ধ ভক্তের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। উল্লেখ করা হয়েছে
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। তিনি বলেন, গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি। তার দেখানো পথেই সকল অহিংসা দূর করে শান্তির পথে চলার কথা বলেন। As the cradle of Buddhist thought and practice and its evolution, India has long played a key role in nurturing and spreading Buddhism across the world. বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতা ও ভালোবাসার শিক্ষা দেয়, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রঙিন হয়ে উঠেছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা সহ দেশের নানান প্রান্ত। বৌদ্ধ মন্দিরগুলো সেজেছে উৎসবের রঙে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে নুসরাত শোভার একটি রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। প্রতি বছর অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এটি গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত দিন। দিনটি উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বোধি বৃক্ষের নিচে সকাল থেকে হাতে চন্দন জল নিয়ে সমবেত হন নারী পুরুষরা। আয়োজনে উপস্থিত রয়েছেন বোমাং রাজা সহ ধর্মীয় গুরুরা। বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে আমরা জগতের সকল প্রাণী সুখী হোক এই মৈত্রীময় আমরা এই দিবসটি পালন করে থাকি। রাঙামাটিতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাঙামাটির রাজ বনবিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বলতে গেলে বুদ্ধ পূর্ণিমা সাধারণত তিথিতে বিচরিত আমাদের বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান, তিনটে ঘটনাকে উপলব্ধি করে করা হয়। সবাই আসলে একত্রিত হয়ে রেলি করে মন্দিরে যাওয়া আসলে অনেক ভালো লাগে। হিংসা, দুঃখ সবকিছু যাতে দূর হয়ে আবার সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। খাগড়াছড়িতেও রোববার সকাল থেকে বিহারগুলোতে রয়েছে পুণ্যার্থীদের ভিড়। জেলা শহরের অংডো বৌদ্ধ বিহারটি সাজানো হয়েছে জমকালোভাবে। বিহারে সকাল থেকেই চলছে সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন ও ধর্ম নির্দেশনা। এর পাশাপাশি রয়েছে সমবেত প্রার্থনার আয়োজন। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এছাড়া কুমিল্লাতেও দিনটি উদযাপনে নানা আয়োজন করা হচ্ছে। সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবোজ্জা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস উড়ানোর কথা রয়েছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তারা বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং ঈদ বোনাসের দাবিতে মিল চত্বরে বিক্ষোভ এবং এমডি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন। রোববার সকালে নাটোর সুগার মিল চত্বরে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড পরিশোধ, ঈদের আগে বোনাস প্রদান এবং 1.6 থেকে 7% সংস্থার দেয়া পাওনা এবং নিরীক্ষা বিষয়টির নিষ্পত্তি। আদমপুর সড়ক এখন দুর্ভোগ আর দুর্ঘটনার আখড়ায় পরিণত হয়েছে। পিচ উঠে গিয়ে কোথাও ক্ষেত, কোথাও ডোবার মতো অবস্থায় তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী এবং অফিস যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজর নেই এই মরণ ফাঁদ সড়কটির দিকে। সহকর্মী সালে এলাহি কুটির তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোড় থেকে আদমপুর পর্যন্ত 8 কিলোমিটার সড়কে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে অসংখ্য গর্ত। 2010 সালের পর কোনো সংস্কার কাজ না হওয়ায় এবং সম্প্রতি বন্যার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। এতে আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। টমটম, অটোরিকশা উল্টে আহত হচ্ছে যাত্রীরা, পাশাপাশি যানবাহনও নষ্ট হচ্ছে। এমনকি হেঁটে চলারও উপায় নেই সেখানে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, মানে বলার মতো না। সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়। প্রতিনিয়তই এই রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হয়, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক। বাচ্চারা যে স্কুলে যায় এটাও তো সমস্যা হয়, অনেক সময় লেট হয়ে যায়। রুগী লেগে যায়, রুগী হসপিটাল পৌঁছবার আগে রুগী মারা যায়। গাড়ি ঘোড়ার অবস্থা খারাপ, ডেইলি গাড়ি ঘোড়া খাস করান লাগে।
হামহাম জলপ্রপাত ও মণিপুরি কমিউনিটি বেসড ট্যুরিজমের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় যাওয়ার পথে এই সড়ক, যা বর্তমানে ভ্রমণকারীদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান নাট্য নির্মাতা সুভাষিস সিনহা। খুব প্রয়োজনীয় একটা রাস্তা, খুব জরুরি, কিন্তু এটার অবস্থা গত অনেক দিন ধরে যেরকম ভাবে আছে মানে মানুষ চলাচল করাটাই আসলে অসম্ভব। আমি মনে করি যে এটা খুব দ্রুত এটা সংস্কার দরকার। 8 কোটি টাকার প্রাক্কলন পাঠানো হয়েছে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই রাস্তাটির সম্পূর্ণ রাস্তা মেরামতের জন্য একটা প্রাক্কলন তৈরি করা হয়েছে। আমরা হেডকোয়ার্টারে পাঠিয়েছি এই অনুমোদনের জন্য। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। অনুমোদন হলে এটা আমরা এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তা মেরামত করে সুন্দর করতে পারব। আদমপুর, ইসলামপুর ও মাধবপুরে মানুষ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের দুর্ভোগ নিরসন করবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানালেন, দলটি কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কার্যক্রম চালাতে দেয়া হবে না। সব পুলিশ সদস্যকে এই ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে আলাদা সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ডিএমপি যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্র তারুণ্য। শনিবার গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন। রোববার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার। ডিবি ডিএমপি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।